আমার কথা শুনবার জন্য আপনাদের আমি স্বাগত জানাই। ৫ অগস্টের পরিবর্তনের পরে, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে বাংলাদেশ এক নতুন পরিবর্তনের সন্ধিক্ষণে, এবং সেই সন্ধিক্ষণে আছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা অতীতে ক্ষমতায় ছিল বেশ কয়েকবার, এবং সাধারণভাবে ধারণা যেটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারাই ক্ষমতায় আসবে। ভোটের আগে কিছুই বলা যায় না, তারপরও এটা একটা পারসেপশন, এবং পলিটিক্স এর পারসেপশন ম্যাটার করে। এখন বাস্তবতাটা আসলে কি, চ্যালেঞ্জ কি, দায়িত্ব কি, এবং এই ধারণাটাও মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান, তিনি হতে যাচ্ছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তার নামে হওয়া মামলাগুলো প্রায় সবগুলোই নিষ্পত্তি হয়েছে, বা মামলাগুলো এখন অনেকটাই নেই বলা যেতে পারে। তারপরে হয়তো কিছু আইনি জটিলতা থাকলেও থাকতে পারে, আমরা সেগুলো জানি না। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি যে কোনো সময় দেশে আসতে পারেন। কিছু কিছু ঝুঁকিও আসবার ক্ষেত্রে আছে বলে অনেকে মনে করেন। সেরকম পরিবেশ এখনো দেশে তৈরি হয়নি, বাট তিনি বিএনপির নেতা এবং বাংলাদেশের আগামী দিনের প্রধান নেতা। এই সব সত্ত্বেও এই প্রশ্ন আছে যে বিএনপি কি আসলেই ক্ষমতায় যেতে পারবে। অনেকেই মনে করেন যে 2009-এর পর থেকে, বিশেষ করে 14-র পর থেকে 24 পর্যন্ত বিএনপির উপর দিয়ে নির্যাতন নিপীড়ন গেছে, বিএনপি ট্রমাটাইজড হয়ে আছে, যে কারণে সেই সময় তারা অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, অনেক সময় আন্দোলন গড়ে তুলতে পারেনি, যদিও কখনো কখনো তারা সেক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু চূড়ান্তভাবে সফলের একক কৃতিত্বটা তারা নিতে পারেনি তাদের সক্ষমতা, দক্ষতা, অভিজ্ঞতা থাকবার ফলে। তারা বিভিন্ন সময় আন্দোলনের কর্মসূচি ক্ষেত্রে অতীতেও বলেছে, ঈদের পরে, রোজার পরে, বর্ষার পরে, পরীক্ষার পরে, নানান কারণে নানান অজুহাত দেখিয়েছে। এখনো তারা ওই একই অবস্থার মধ্যে আছে। আমরা জানি সবাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে শুরুতে সমর্থন দিয়েছে, বিএনপিও দিয়েছে, এবং যৌক্তিক কাজই তারা করেছে। তারা ইনিশিয়ালি যৌক্তিক সময় দিতে চেয়েছে, সেটাও যৌক্তিক। কিন্তু এরপর থেকে সরকার যখন নির্বাচন নিয়ে গড়িমসি করছে বলে অনেকের ধারণা, যখন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, তারা একটি বিশেষ রাজনৈতিক শক্তির সমর্থন নিচ্ছেন এবং বিশেষ একটি গোষ্ঠীকে সমর্থন করছেন, সেই সময় বিএনপি আসলে যে কথাগুলো বলছে সেটা খুব দৃঢ়তার সঙ্গে তারা বলছেন না বা বলতে পারছেন না। এক এক নেতা এক এক সময় এক এক রকমের কথাবার্তা বলছেন, সেটাও বিএনপিকে নানা প্রশ্নের মধ্যে ঠেলে দিয়েছে। এবং এই ধারাটা অব্যাহত থাকলে তাদের পক্ষে নির্বাচন আদায় করা সম্ভব হবে কিনা সেটা অনেকের কাছে সন্দেহজনক। অনেকেই মনে করেন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করা যায়, তাহলে বিএনপি আসলে আগামীতে আর কবে নির্বাচন আদায় করতে পারবে সেটা একটা বড় প্রশ্নের মধ্যে পড়ে যাবে, এবং বিএনপি আদৌ আর ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারবে কিনা। কেননা এই সক্ষমতা, এই সুযোগ, এই জনসমর্থন তারা যদি কাজে না লাগাতে পারে, তাহলে আসলে দেশের জন্য এবং তাদের জন্য একটা বড় বিপদ অপেক্ষা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার যে বর্তমান নেতৃত্ব, সেই নেতৃত্ব নিয়ে বিশেষ করে এই যে পরিবর্তনের সন্ধিক্ষণে আমাদের করণীয় কি হতে পারে, এই বিষয়গুলো আসলে আমাদের গভীরভাবে বিবেচনা করা দরকার, বিশ্লেষণ করা দরকার, বিতর্ক করা দরকার, এবং এই সব বিতর্ক আলোচনা বিএনপিরও স্বাগত জানানো উচিত। ৫ অগস্টের পরে আমাদের দেশ এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে। শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে বা পতনের মধ্য দিয়ে একটি দীর্ঘকালীন দমন পীড়নের অধ্যায়ের অবসান ঘটেছে, নিঃসন্দেহে। এটা নিয়ে কারোর মধ্যে কোনো বিতর্ক নেই। কিন্তু আমরা যদি মনে করি যে এই পতনের মধ্য দিয়েই পরিবর্তন সম্পূর্ণ হয়েছে, তাহলে আমরা ইতিহাসের প্রতি অন্যায় করব। আমরা বলতে আমি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং যারা ক্ষমতা এখন আছেন তাদের সকলের কথাই বলছি। বাংলাদেশ আওয়ামী লীগ একটা শূন্যতা তৈরি করে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই শূন্যতাটা পূরণ করবে কে? আর বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি এই ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত? স্বাভাবিক প্রক্রিয়া তাদের প্রস্তুত না থাকবার কোনো কারণ নেই। তারা একথা বলেছেন 3 মাসের মধ্যে নির্বাচন হলো তারা প্রস্তুত। সেটাই এরকম একটা রাজনৈতিক দলের জন্য হওয়া স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক বাস্তবতাটা কি, বা তাদের জন্য চ্যালেঞ্জটা আসলে, আমি মনে করি এই বিবেচনাটা বিএনপি সবচেয়ে বেশি করা দরকার। গত 8 মাসে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৃণমূল পর্যায়ে যেটা দেখেছি, সেটা একদিকে আশাব্যঞ্জক এবং অন্যদিকে যথেষ্ট পরিমাণে উদ্বেগজনক। আশাব্যঞ্জক এই কারণে যে দলটি আবার মাঠে ফিরেছে,
নেতা কর্মীদের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা তৈরি হয়েছে। কিন্তু উদ্বেগজনক এই কারণে যে পুরনো সেই দখলবাজি চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে, সবটা যে সত্যি সেটা হয়তো আমি বলবো না, এর মধ্যে প্রোপাগান্ডা আছে, কিন্তু একেবারে সবটাই যে অমূলক ভিত্তিহীন অভিযোগ সেটাও কিন্তু বলা যাবে না। এবং সে কারণেই দলের পক্ষ থেকে তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা দলীয় কোন্দল দেখছি, সহিংস এক ধরনের প্রতিযোগিতাও কিন্তু আমরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে দলটির ভেতরে দেখতে পেয়েছি, যেটা আমি মনে করি অত্যন্ত উদ্বেগজনক। দেশের বিভিন্ন প্রান্তে, সেটা চট্টগ্রাম, চাঁদপুর, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নানা জায়গায় আমরা দেখেছি বিএনপি সংশ্লিষ্ট, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংশ্লিষ্ট গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনা। বলা যেতে পারে যে আওয়ামী লীগের শেষ দিককার সেই অনৈতিক শাসনের ছায়া ফিরে আসছে, এবং আওয়ামী লীগকে আমরা এই বিরোধের মধ্যে, অভ্যন্তরীণ বিরোধের মধ্যে, এই পারস্পরিক বিদ্বেষ হানাহানির মধ্যে নিজেদের মধ্যে জড়িয়ে পড়তে দেখেছি। এবং এটাই যদি শুরু হয় বিএনপির জন্য বা আমাদের, তাহলে আসলে ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে এই প্রশ্ন তোলা অসঙ্গত নয়। মিস্টার তারেক রহমানের অবস্থান এবং অনেকের কাছে সেখানে দ্বৈত সংকেত রয়েছে। একথা ঠিক যে সবাই বলছেন যে গত বেশ কয়েক মাস বা বলা যেতে পারে অভ্যুত্থানের বেশ কিছু আগে থেকেই তারেক রহমান যেসব বক্তৃতা দিচ্ছেন, যে সব সিদ্ধান্ত নিচ্ছেন, সেগুলো সকলের কাছে প্রশংসনীয় হচ্ছে। তার সম্পর্কে আগে এক ধরনের পারসেপশন অনেকের মধ্যে ছিল, রাইট রং আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু তিনি অত্যন্ত ম্যাচুরিটির সঙ্গে তার এই দলকে পরিচালনা করছেন। এবং একথাও ঠিক যে দলের অভ্যন্তরীণ সংকট, জটিলতা, বিরোধ এগুলো সামলানো একটু দুষ্কর তার জন্য। এবং আশার কথা হচ্ছে যে তিনি বোঝা যাচ্ছে যে তিনি তার দলের এবং দেশের অবস্থাটা অনুধাবন করতে পারছেন, বুঝতে পারছেন, এটা একটা পজিটিভ দিক। এবং এই পজিটিভের দিকটা কারণেই অনেকে মনে করেন যে ভবিষ্যৎ নেতা হিসেবে দেশের তার সামনে দুটো চিত্র। একটা হচ্ছে ইতিহাসে তিনি নাম লেখাতে পারবেন, দেশটাকে অনেক দূর নিয়ে যেতে পারবেন। আরেকটা হচ্ছে যদি তিনি এক্ষেত্রে ব্যর্থ হন, তিনি, তার দল এবং দেশ জনবিপর্যয়ের মধ্যে পড়বে। এবং এখানেই আসলে তার প্র্যাগম্যাটিক যে লিডারশিপ সেটার প্রয়োজন, সেটা সবাই প্রত্যাশা করে। এবং আমরা জানি যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান সরাসরি মাঠে নেই, কিন্তু তিনি দল পরিচালনা করছেন। তিনি একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যোগাযোগ রাখছেন, পুরো দল তার কন্ট্রোলে। কিন্তু সেটা নিয়েও অনেকের মধ্যেই প্রশ্ন আছে, এবং সে প্রশ্ন তাকে, তিনি বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যেতে পারবেন বলে অনেকে ধারণা করছেন, এবং যে জায়গায় নিয়ে যাওয়া উচিত এবং তার যে নেতৃত্ব বাংলাদেশ প্রত্যাশা করে, সেখানে আসলে দলের ওই জায়গা থেকে তাকে আরো অনেক উপরে নিয়ে যেতে হবে। এই ছোট ছোট বিষয় তার আসলে নিয়ন্ত্রণ করবার দরকার নেই। দলের ভেতরে যদি গণতন্ত্র থাকে, তিনি যদি দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলটা ঠিক করে দিতে পারেন, চেইন অফ কমান্ডটা ঠিক করে দিতে পারেন, তাহলে আসলে তিনি দলের থেকে দেশ নিয়ে বেশি ভাবতে পারবেন, এবং যে ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক বাস্তবতা আছে, বৈশ্বিক বাস্তবতা আছে, সেটা উপলব্ধি করে দেশকে এবং তার দলকে একটা সঠিক ডিরেকশনে নিয়ে যেতে পারবেন। না হলে এই দলের ছোট ছোট জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই সামগ্রিক দিক নিয়ে ভাবতে গেলে তার পক্ষে সেটা সম্ভব না। কিন্তু এই কথা, তার একটা শক্তির জায়গা হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতায় যে যত বড় শক্তিবানই হোক না কেন, তাদের পক্ষে এই দলকে করায়ত্ত করা সম্ভব নয়। দলের নিয়ন্ত্রণ, কারো কারো ভাষায় মালিকানা, এটা তারই থাকবে। এবং তার দলের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ইতিহাস আছে, যেটাকে তিনি কাজে লাগাবার সুযোগ পাচ্ছেন। বেগম জি এখনো জীবিত আছেন, দলের চেয়ারপারসন, তার ইমেজ, দলের মহাসচিবের একটা খুবই ডিসেন্ট ইমেজ রয়েছে সোসাইটিতে, রাষ্ট্রে, বিদেশিদের কাছে। এগুলো তার জন্য অত্যন্ত বড় অ্যাসেট। এবং তার নিজের যে তারুণ্য, তার নিজের যে শক্তি, এবং একেবারে অল্প বয়স থেকে দল, রাজনীতি এগুলো বোঝার যে সক্ষমতা তার মধ্যে তৈরি হচ্ছে, এগুলো তিনি কাজে লাগাতে পারবেন। মিস্টার তারেক বলছেন যে বিপদগামীদের সহ্য করা হবে না, দলের ভেতরকার বিপদগামীদের তিনি সহ্য করবেন না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তিনি অ্যাকশন নিয়েছেন, দৃশ্যমান এবং অদৃশ্য অ্যাকশনের কথাও আমরা নানা মাধ্যমে শুনেছি। তিনি বলছেন যে যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই সব বক্তব্য এবং কিছু কিছু অ্যাকশন অনেকের মধ্যেই আশা জাগিয়েছে, এবং এই বক্তব্যকে আমরা সাধুবাদ জানাই।
আমাদের আমরা যারা সাংবাদিকতার সঙ্গে বা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আমাদের কাজ হচ্ছে ক্রিটিক করা, কিন্তু কখনো কখনো যদি সাধুবাদ জানাতে হয় সেটাও আমরা জানাতে কুণ্ঠাবোধ করা উচিত নয়। কিন্তু আমরা আশা করবো যে দলগুলো যেন সাধুবাদের প্রত্যাশা না করেন, তারা আমাদের কাছ থেকে বেশি বেশি ক্রিটিক আশা করেন, সমালোচনা আশা করেন। এখন যেটা প্রশ্ন, যে যদি তারেক রহমানের বক্তব্য প্রতিফলন মাঠে না দেখা যায়, তাহলে এই বক্তব্য জনসাধারণের কাছে কেবল কথার ফুলঝুরি হিসেবেই প্রতিভাত হবে। এবং নতুন প্রজন্ম, বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে তরুণ, এবং তাদের নানা আকাঙ্ক্ষা রয়েছে। সেই আকাঙ্ক্ষাকে আমাদের বুঝতে হবে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আরো আকাঙ্ক্ষা শক্তিশালী পেয়েছে, আর সেগুলো আমাদের বোঝার দরকার। আজকের তরুণ সমাজের একটা অংশ তো বটেই, এবং অনেকে হয়তো প্রশ্ন তুলছেন বা তুলবেন যে বিএনপি কি কেবল ক্ষমতা ফিরে পেতে চায়, নাকি তারা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক, দায়বদ্ধ এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায়। এইসব প্রশ্ন দলটির জন্য ভালো যদি তারা ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং সেভাবেই নিজেদেরকে তৈরি করেন, সেভাবেই জন আকাঙ্ক্ষার জবাব দেন বা তাদের দায়বদ্ধতা প্রমাণ করেন। এই যে তরুণ প্রজন্মের কথা বলছি, এই তরুণ প্রজন্ম 2001 থেকে 6 সালে বিএনপি সরকারকে চেনে না। তারা তার পেছনের প্রেসিডেন্ট জিয়ার ইতিহাস জানে না, সেই শাসনামল দেখেনি, এবং তারা শেখ হাসিনার আমলটাকেও আসলে আর বিবেচনায় নিতে চায় না, সামনে দেখাতে চায়। তারা চায় ভবিষ্যৎ যেখানে মানুষ কথা বলতে পারবে, ভোট দিতে পারবে এবং বিচার পাবে, এবং শেখ হাসিনার শাসনামল তাদের মধ্যে এই আকাঙ্ক্ষাটাকে আরো প্রবল করে তুলে দিয়ে গেছে। এই প্রজন্ম, এই যে তরুণ প্রজন্মের কথা বলছি, এই প্রজন্ম আমার আপনার ঘোষণা শুনতে চায় না, তারা আমার আপনার কাছ থেকে কাজ দেখতে চায়। এই যে সংস্কারের দাবি, এই সংস্কার কেবল কথার কথাই বাংলাদেশে, এটা প্র্যাকটিক্যালি বিএনপি কথা ভালোভাবে বলতে পারছে না যে তারা অতীতে অনেক সংস্কার করেছে, অন্য যে দলগুলো ক্ষমতায় ছিল তাদের চেয়ে বেশি। কিন্তু 2007-08 সংস্কার কেবল কথার কথা ছিল, এখনো সংস্কার কথার কথা। অনেক সংস্কার নিয়ে কমিশন হয়েছে, ঐকমত্য কমিশন হয়েছে, কিন্তু অনেক সংস্কার যেগুলো করবার জন্য কোনো ঐকমত্যই দরকার পড়তো না, যেগুলো করবার জন্য কোনো রাজনৈতিক দল করলে আপত্তি করতো না, সেই সংস্কারগুলো কিন্তু আমরা দেখিনি। কিন্তু সংস্কারের একটা আকাঙ্ক্ষা আবারও তৈরি হয়েছে মানুষের মধ্যে, প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাই আমি কিছু স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ পরামর্শ রাখতে চাই, যেটা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে। আমি মনে করি তাদের খুব জোরালোভাবে এখনই নির্বাচনের দাবির বিষয়ে সোচ্চার হওয়া দরকার। নির্বাচনী গণতন্ত্র নয়, কিন্তু গণতন্ত্রের একটা প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত। দলটির অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে অবিলম্বে। চাঁদাবাজ, দখলদার রাজনৈতিক ব্যবসায়ী তাদের চিহ্নিত করে দল থেকে বের করে দেয়া, নিদেন পক্ষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, এবং জনগণ দেখুক যে বিএনপি আসলে বদলেছে। জনগণ বাংলাদেশটিকে বদলে যেতে দেখতে চায়, এবং সেখানে বিএনপির মতো একটা দল যারা আগামী দিনে ক্ষমতায় যাবে আশা করছে, তাদেরকেও বদলে যেতে দেখতে চায়। প্রশাসনে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। কে কাকে প্রমোশন দেবে, কে কোন টেন্ডার পাবে, এসব প্রশ্ন যদি এখনই উকি দেয়, তাহলে মানুষ বলবে পুরনো চাল ভাতে পারে না। কাজে এইসব বিষয়ে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ, আরো অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কে আছে, আমি তাদের কথা নিয়ে কথা বললাম না, সেই জায়গায় বিএনপিকে আসলে নিবৃত্ত করতে হবে এবং এইসব অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে হবে। দলের গঠনতন্ত্রের সংস্কার আনতে হবে। চূড়ান্ত ক্ষমতা কোনো ব্যক্তি বিশেষ, কোনো গোষ্ঠীর হাতে আছে, এই ধারণা পাল্টাতে হবে। দলের নীতি নির্ধারণে যেন পরামর্শ, বিতর্ক এবং গণতন্ত্রের চর্চা হয়, এবং সেটা যদি হয় তাহলে দলের যিনি প্রধান নেতা বা দেশের যিনি প্রধান নেতা হবেন, তিনি আসলে দেশটাকে, পৃথিবীটাকে বড়ভাবে দেখতে পাবেন, এবং তার পক্ষে আরো অনেক বড় কাজ করা সহজ হবে। আর্থিক স্বচ্ছতা আনতে হবে, এবং বিএনপি যদি জনতার স্বার্থে রাজনীতি করে, তাহলে সেই অর্থ কোত্থেকে আসছে, কিভাবে ব্যবহৃত হচ্ছে, সেটা জানবার একটা অধিকার জনগণের রয়েছে। এগুলো নিয়ে প্রশ্ন যেন কেউ তুলতে না পারে। একদিনই হবে, 1 মাসে, 1 বছরে, 2 বছর হবে, আমি সেটা বলছি না, কিন্তু ধীরে ধীরে এই জায়গায় বিএনপিকে আসলে যেতে হবে। ছাত্র রাজনীতিতে মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। তাদের যে ছাত্র সংগঠনগুলো আছে, ক্যাম্পাসে অতীতের মতো আধিপত্য নয়, সেখানে নেতৃত্ব গঠনের একটা চর্চা, বিশেষ করে তরুণদের সঙ্গে তাদের সংযোগটা স্থাপন করতে হবে, কারণ তরুণরাই ভবিষ্যৎ, এবং এই তরুণদের সঙ্গে সংযোগটা স্থাপিত হবে তাদের ছাত্র সংগঠনের মধ্যে।
মিস্টার তারেক রহমানের উদ্দেশ্যে, চেয়ারম্যানের উদ্দেশ্যে আমি কিছু কথা এর আগেই বলেছি, এবং আমি বলবো যে তার নেতৃত্ব এখন একটা পরীক্ষার মুখোমুখি। তিনি বাংলাদেশকে, তার সামনে অসীম সম্ভাবনা, একই সঙ্গে বিপর্যয়ের মধ্যে তিনি পড়ে যেতে পারেন, এবং তার নেতৃত্ব তখন প্রশ্নের মধ্যে উঠতে পারে যে দল এবং দেশ বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারে। তিনি কি পারিবারিক উত্তরাধিকার টিকিয়ে রাখবেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন অনেকের মধ্যেই। নাকি জনগণের অংশীদারিতে একটি নতুন রাজনীতির সূচনা করবেন। তার কিছু অঙ্গীকার আমরা দেখতে পাই, এবং তিনি সেগুলোর পুনরাবৃত্তি করছেন। সেখানে একটা আশা সঞ্চার হয়েছে মানুষের মধ্যে। এবং মিস্টার রহমান বলছেন যে ভবিষ্যতে কেউ টানা 2 মেয়াদ ক্ষমতায় থাকতে পারবে না, এবং সেটা তাদের 31 দফার মধ্যে আছে। এবং তিনি বলছেন যে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এগুলো খুবই আশার কথা, কিন্তু ওই যে অতীতে রাজনৈতিক দলগুলো অনেক অঙ্গীকার করেছে, রক্ষা করেনি, সেই কারণে মানুষের মধ্যে সংশয় আছে। এবং সে কারণেই কথা বলতে চাই যে এখন সময় এসেছে সেই অঙ্গীকার দলীয় কাঠামোতে বাস্তবায়ন করবার। প্রথম পরিবর্তনটা হোক দলের গঠনতন্ত্রের, প্রথম দৃষ্টান্ত হোক মিস্টার রহমানের সিদ্ধান্তে, এবং সেটা যদি তিনি করতে পারেন, আমি ওই যে বারবার বলছি যে ইতিহাসে তিনি নাম লেখাতে পারবেন। এখন নামটা কিভাবে থাকবে সেটা তার উপরে অনেকখানি নির্ভর করবে। অবশ্যই তার সহযোগিতা মিস্টার রহমানের জন্য প্রয়োজন হবে। আমি যে কথা বলে শেষ করতে চাই, অতীত আমি বলেছি, ভবিষ্যৎ হয়তো এই বিষয়ে আরো বিস্তারিত বলবো, যে বিএনপি যদি এই ঐতিহাসিক সময়ে সাহসী, সংস্কারমুখী এবং তরুণ নেতৃত্ববান দল হয়ে উঠতে পারে, এবং শিক্ষিত দক্ষ মানুষের দল হতে পারে, এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগটা স্থাপন করতে পারে, তাহলেই সে আওয়ামী লীগের যে শূন্য স্থান, আমি শূন্য স্থান এই অর্থে বলছি যে ওই দলটিরও একটা সমর্থক গোষ্ঠী আছে কিন্তু তাদের কোনো দল নেই, নেতৃত্ব নেই, সেই জায়গাটা পূরণ করতে পারে। আর বিএনপির সমর্থক গোষ্ঠী, তার যে কনস্টিটিউয়েন্সি, সেটা তো আছেই। নয়তো ইতিহাসে বিএনপিকেও লেখা হবে, বিএনপিকে দেখা হবে আরেকটি হারানোর সম্ভাবনা হিসেবে। সেটা গণতন্ত্রের জন্য, দেশের জন্য কল্যাণকর নয়, দলের জন্য বা দলের নেতৃত্বের জন্য তো নয়। আমার সঙ্গে থাকবার জন্য, আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ। জয় হোক গণতন্ত্রের, জয় হোক বাংলাদেশের জনগণের।